বন্ধুরা, আজ কোয়ান্টাম মেকানিক্সের 9th লেকচারে আমরা মূলত আলোচনা করব কম্পটন এফেক্ট নিয়ে। আমরা বলেছিলাম যে ঊনবিংশ শতাব্দীর শেষ 3 দশক ধরে বিংশ শতাব্দীর প্রথম 2 দশক ধরে মানুষ কতগুলো ঘটনা দেখল, যে ঘটনাগুলোকে সকল ক্লাসিক্যাল ফিজিক্স দিয়ে ব্যাখ্যা করা সম্ভব নয়। কম্পটন এফেক্ট হলো সেরকমই একটি ঘটনা। কম্পটন এফেক্ট আমরা আলটিমেটলি যেটা প্রমাণ করব সেটা হলো কর্পাসকুলার আর পার্টিকেল ক্যারেক্টার অফ লাইট। আমরা দেখাবো যে লাইট ইজ এ কালেকশন অফ এনার্জি প্যাকেটস, যেটাকে পরবর্তীকালে নাম দেওয়া হবে ফোটনস, ইজ হ্যাভিং এন এনার্জি ইকুয়াল টু এইচ নিউ, এবং তার সঙ্গে অ্যাসোসিয়েটেড মোমেন্টাম পি ইকুয়াল টু এইচ ওভার ল্যামডা। আচ্ছা, প্রথমেই বুঝে নিই যে লাইট অ্যাকচুয়ালি কি। এই লাইট কি এইটা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে অনেক দিন ধরেই অনেক বিরোধ। প্রথমে নিউটনের কর্পাসকুলার থিওরিতে আসি। নিউটনের কর্পাসকুলার থিওরি অনুযায়ী কোন একটা সোর্স অফ লাইট সে অ্যাকচুয়ালি কিছু পার্টিকেল ছাড়ে, যে পার্টিকেলগুলো স্ট্রেট লাইনে মুভ করে, এবং এই পার্টিকেলগুলো যখন আমাদের চোখে এসে পড়ে তখন একটা সেন্সেশন অফ ভিশন তৈরি হয়। এগুলোকে বলা হয় রে, যা দিয়ে রিফ্লেকশন, রিফ্র্যাকশন এবং রেক্টিলিনিয়ার প্রোপাগেশন অফ লাইট এক্সপ্লেন করা যায়। কিন্তু কতগুলো ভীষণ ইম্পর্টেন্ট ঘটনা যেমন ডিফ্র্যাকশন, ইন্টারফারেন্স, পোলারাইজেশন, এগুলোকে কোনো রকম ভাবেই নিউটনের কর্পাসকুলার থিওরি দিয়ে ব্যাখ্যা করা যায়নি। এর পরবর্তী 200 বছর সবটাই ছিল লাইটের ওয়েভ থিওরি। প্রথম দিকে যেটা ছিল সেটা হলো হাইগেন্সের ওয়েভ থিওরি, যেটা পরবর্তীকালে ফ্রেসনেল মডিফাই করেন। বিজ্ঞানী ইয়াং তার ডাবল স্লিট এক্সপেরিমেন্টের থ্রু দিয়ে হাইগেন্সের বা ফ্রেসনেলের ওয়েভ থিওরি প্রমাণ করেন, যেখানে বলা হলো লাইট অ্যাকচুয়ালি একটা ওয়েভ, এবং তারা বলেন সেই ওয়েভ অ্যাকচুয়ালি একটা মেকানিক্যাল ওয়েভ লাইক সাউন্ড ওয়েভ, এবং যেটা প্রোপাগেট করার জন্য একটা মিডিয়াম লাগে। এবার সর্বত্র মিডিয়াম পাবো কি করে? না, তারা তখন ইথার নামে একটা মিডিয়ামের এক্সিস্টেন্সের কথা বলেন, কিন্তু পরবর্তীকালে সেই ইথার এই মিডিয়ামের কোনো এক্সিস্টেন্স কিন্তু প্রমাণ করা যায়নি। তার সঙ্গে আরো যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হলো যে ফ্রেসনেল বা হাইগেন্সের যে ওয়েভ থিওরি, সেখানে লাইটের সঙ্গে অ্যাসোসিয়েটেড কোনো ইলেকট্রিক বা ম্যাগনেটিক প্রপার্টিজের কথা বলা হয়নি। পরবর্তীকালে 1850 বিজ্ঞানী ম্যাক্সওয়েল তার বিখ্যাত ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি থেকে এটা দেখান যে লাইট অ্যাকচুয়ালি একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। যখন কোনো একটা চার্জ পার্টিকেল করে একটা মিডিয়ামে অসিলেট করে বা তার একটা অ্যাক্সিলারেশন বা ডিসেলারেশন হয়, সে একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ছাড়ে, যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের মধ্যে একটা ইলেকট্রিক ফিল্ড ভেক্টর এবং ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর থাকে, যারা মিউচুয়ালি পারপেন্ডিকুলার এবং ইনসেপারেবল, এবং ডিরেকশন অফ প্রপাগেশন অফ লাইট সেটা হচ্ছে এই ইলেকট্রিক ফিল্ড ভেক্টর ও ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর দুজনের সঙ্গে আবার মিউচুয়ালি পারপেন্ডিকুলার। তার মানে যেটা দাঁড়াচ্ছে যে যদি ইলেকট্রিক ফিল্ড ভেক্টর থাকে ম্যাগনেটিক ফিল্ড ভেক্টরের দিকে একটা রাইট হ্যান্ডে স্ক্রু করানো হয়, তাহলে তার যা ডিরেকশন সেই ডিরেকশনটাই হবে ডিরেকশন অফ প্রপাগেশন অফ লাইট। অর্থাৎ ডিরেকশন অফ প্রপাগেশন অফ লাইট হলো ডিরেকশন অফ ই ক্রস এইচ। ম্যাক্সওয়েল যেটা দেখান সেটা হচ্ছে যে ভ্যাকুয়ামে সমস্ত ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন তার স্পিড কনস্ট্যান্ট, যেটাই হচ্ছে স্পিড অফ লাইট সি, যেটা 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এবং এই ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি দিয়ে ডিফ্র্যাকশন, ইন্টারফারেন্স, পোলারাইজেশন টুগেদার উইথ রিফ্লেকশন, রিফ্রাকশন সব ব্যাখ্যা করা সম্ভব হয়। যেটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট যে ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরিতে যে লাইটের সঙ্গে অ্যাসোসিয়েটেড যে ইলেকট্রিক এবং ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর আছে তার অস্তিত্বটাকে ভাবা এবং সেটাকে প্রমাণ করা, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পার্টিকুলারলি যখন আমরা স্পেকট্রোস্কোপি আলোচনা করব, যেখানে বেসিক্যালি লাইটের সঙ্গে ম্যাটারের ইন্টারাকশনস হয়, যেমন মলিকুলার স্পেকট্রোস্কোপিতে মলিকুলের সঙ্গে লাইটের ইন্টারাকশনস হচ্ছে, যেখানে অ্যাকচুয়ালি দেখতে পাওয়া যাবে যে যখন ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট ইনডিউস ট্রানজিশন হয়, তখন আলটিমেটলি যেটা ঘটে সেটা হচ্ছে মলিকুলার ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট এবং ইলেকট্রিক ফিল্ড তাদের মধ্যে ইন্টারাকশন ঘটে। ঠিক একই রকম ভাবে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট ইনডিউস ট্রানজিশনের সময় মলিকুলার ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টের সঙ্গে লাইটের ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে ইন্টারাকশন হয়। আর ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি এক্সপেরিমেন্টালি প্রুভড হয়েছে। তার মধ্যে ভীষণ ইম্পর্টেন্ট এক্সপেরিমেন্ট 1887 বিজ্ঞানী হার্জের করা। দিস শুড বি হার্জ এক্সপেরিমেন্ট, নট ফ্র্যাঙ্ক হার্জ এক্সপেরিমেন্ট। এই হার্জ এক্সপেরিমেন্টে একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন তৈরি করা সম্ভব হয় এবং ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরিটা প্রমাণ করা যায়। কিন্তু ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে এবং বিংশ শতাব্দীর প্রথম দিকে মানুষ কতগুলো ঘটনা দেখলো যে ঘটনাগুলোকে ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরিতে ব্যাখ্যা করা সম্ভব নয়। তার মধ্যে প্রথম ইম্পর্টেন্ট ঘটনা যেটা ফটো ইলেকট্রিক এফেক্ট, যেটা আমরা ডিটেলে অলরেডি পড়েছি, যেখানে 1905 সালে বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন বললেন যে লাইট ইজ অ্যাকচুয়ালি কালেকশন অফ এনার্জি প্যাকেটস ইজ হ্যাভিং অ্যান এনার্জি ইকুয়াল টু এইচ নিউ। তা দিয়ে ফটো ইলেকট্রিক এফেক্টের কতগুলো ঘটনা, যে ঘটনাগুলোকে
সকল ক্লাসিক্যাল ফিজিক্সে ব্যাখ্যা করা সম্ভব হচ্ছিল সেগুলোকে তিনি ব্যাখ্যা করতে সমর্থ হন। এর পরবর্তী সময়ে 1923 সালে বিজ্ঞানী এইচ কম্পটন তিনি একটা কোয়াইট ডিফারেন্ট টাইপ অফ এক্সপেরিমেন্ট করে তিনি দেখালেন কর্পাসকুলার ক্যারেক্টার অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, সেটাকে দেখাতে সমর্থ হলেন এবং কনফার্ম করলেন। আর এক্সপেরিমেন্টটা এরকম যে যখন একটা মনোক্রোমাটিক এক্স অফ ওয়েভলেন্থ ল্যামডা জিরো কোন একটা ক্রিস্টালে পড়ছে, তার একটা পার্ট স্ক্যাটার হয়ে যায়। ও স্ক্যাটার্ড এক্সটাকে অ্যানালাইজ করে যেটা দেখতে পাওয়া যায় যে মোস্ট অফ দ্য কেসে স্ক্যাটার্ড এক্সের ওয়েভলেন্থ ইনসিডেন্ট এক্সের ওয়েভলেন্থের সঙ্গে সমান, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে স্ক্যাটার্ড এক্সের ওয়েভলেন্থ ইনসিডেন্ট এক্সের ওয়েভলেন্থের থেকে একটু বেড়ে যাচ্ছে। আচ্ছা, আমরা এখানে আলোচনাটা সবটাই ওয়েভলেন্থের টার্মসে করছি, কেউ চাইলে এটাকে ফ্রিকোয়েন্সি বা এনার্জির টার্মসেও করতে পারে। ওয়েভলেন্থ বেড়ে যাচ্ছে মানে ফ্রিকোয়েন্সি কমে যাচ্ছে বা এনার্জি কমে যাচ্ছে। আচ্ছা, যাই হোক, তাহলে এই যে কিছু কিছু ক্ষেত্রে ওয়েভলেন্থটা বেড়ে গেল, এই পার্টটা কোন রকম ভাবে ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি দিয়ে ব্যাখ্যা করা সম্ভব হয় না। এই জায়গাটাই হচ্ছে আমরা বা কম্পটন কিভাবে 1923 সালে ব্যাখ্যা করেছেন সেটাকে দেখতে চাইছি। আর তিনি আরো যেটা দেখেন সেটা হলো এই যে ল্যামডা এবং ল্যামডা জিরো তাদের যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটাকে বলে যে কম্পটন শিফট। ওই কম্পটন শিফটটা যেটা এই যে অ্যাঙ্গেল অর্থাৎ ডিরেকশন অফ ইনসিডেন্ট এক্স এবং স্ক্যাটার্ড এক্স এর মধ্যে অ্যাঙ্গেল, যাকে বলে স্ক্যাটারিং অ্যাঙ্গেল, সেই স্ক্যাটারিং অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করছে এইরকম ভাবে lambda minus lambda যদি এই কম্পটন শিফট, দিস ইজ অ্যাকচুয়ালি প্রপোর্শনাল টু sin স্কয়ার থিটা বাই 2 উইথ দ্য প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট 0.04852। আর এখানে একটু বলে নেওয়া ভালো যে আমরা এখানে এই ল্যামডা মাইনাস ল্যামডা বা কম্পটন শিফটটাকে অ্যাংস্ট্রম ইউনিটে এক্সপ্লেন করছি। আচ্ছা, স্ক্যাটার্ড এক্সটাকে অ্যানালিসিস করে তিনটে ইম্পর্টেন্ট অবজারভেশন দেখতে পাওয়া গেল। প্রথম ইম্পর্টেন্ট পয়েন্টটা হচ্ছে যে কম্পটন শিফট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ওয়েভলেন্থ অফ ইনসিডেন্ট এক্সটে, অর্থাৎ আমি যে ওয়েভলেন্থের এক্সটে ইউজ করছি তার উপরে কম্পটন শিফট তার ম্যাগনিটিউড অর্থাৎ ডেল্টা ল্যামডা সেটা কোনো রকম ভাবে নির্ভর করছে না। সেকেন্ড ইম্পর্টেন্ট পয়েন্ট হলো যে কম্পটন শিফট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য মেটেরিয়াল বাই হুইচ দ্য এক্স ইজ স্ক্যাটার্ড, অর্থাৎ আমি যে স্ক্যাটারার ইউজ করছি সেটা যে কেউ হতে পারে, কার্বন হতে পারে, গ্রাফাইট হতে পারে, নিকেল হতে পারে, অ্যালুমিনিয়াম হতে পারে, তার উপরে কোনো রকম ভাবে কম্পটন শিফট ডেল্টা ল্যামডা নির্ভর করছে না। এটা শুধুমাত্র নির্ভর করছে স্ক্যাটারিং অ্যাঙ্গেলের উপরে। যদি স্ক্যাটারিং অ্যাঙ্গেল থিটা হয় তাহলে ডেল্টা ল্যামডা, যেটা ল্যামডা মাইনাস ল্যামডা যেটা সেটা sin স্কয়ার থিটা বাই 2, এবং এক্সপেরিমেন্ট দেখাচ্ছে যে এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট হচ্ছে 0.04852। এবারে আমরা এই যে অবজারভেশন গুলোকে কেমন করে এক্সপ্লেন করব। কম্পটন এফেক্টের প্রপার এক্সপ্লেনেশনে যাওয়ার আগে আমরা হিস্টোরিক্যাল ডেভেলপমেন্টটা একটু দেখে নিতে চাইছি। 1895 সালে বিজ্ঞানী রনজেন এক্স আবিষ্কার করেন এবং দেখান যে এক্স একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। 1897 সালে স্যার জে থমসন তিনি ইলেকট্রন আবিষ্কার করেন, যে ইলেকট্রন একটা নেগেটিভলি চার্জড ম্যাসিভ ফান্ডামেন্টাল পার্টিকেল। আচ্ছা, কম্পটন এফেক্ট ইজ অল অ্যাবাউট এক্স-রে ফোটনস অ্যান্ড ইলেকট্রনস। আমরা এক্সপ্লেনেশনটি যখন দেব তখন দেখব যে আলটিমেটলি যেটা ঘটে সেটা হলো যে এক্স-রে ফোটনের সঙ্গে ভ্যালেন্স ইলেকট্রনের একটা টু বডি ইনইলাস্টিক কলিশন হয়। আর এবারে কম্পটন এফেক্ট এটাকে ক্লাসিক্যাল ইলেকট্রোম্যাগনেটিক থিওরি দিয়ে ব্যাখ্যা করা সম্ভব নয়, তার জন্য একটা নতুন থিওরি দরকার, যে থিওরিটাই বেসিক্যালি কোয়ান্টাম থিওরি। এবং এই কোয়ান্টাম থিওরি শুরু হয়েছিল প্ল্যাঙ্কের সেই রেভলিউশনারি অ্যাজাম্পশনের থ্রু দিয়ে, যেখানে বলা হচ্ছে যে এনার্জি মে বি এক্সচেঞ্জ ইন এ ডিসক্রিট অর কোয়ান্টাইজড ওয়ে। ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন কার্ভটিকে ব্যাখ্যা করতে গিয়ে প্ল্যাঙ্ক ধরে নিলেন যে এনার্জি এক্সচেঞ্জ মে টেক্স প্লেস ইন এ ডিসক্রিট ওয়ে, অর্থাৎ এইচ নিউ এর একটা ইন্টিগ্রাল মাল্টিপল ওয়েতে এনার্জি এক্সচেঞ্জটা হতে পারে, যে এইচ হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট, যেটা দিয়ে একটা নতুন দিগন্ত শুরু হয়ে গেল বা নতুন ফিজিক্সের যুগ শুরু হয়ে গেল, যেটাই বেসিক্যালি কোয়ান্টাম থিওরি আর কোয়ান্টাম ফিজিক্স। আর 1900 থেকে 1909 সাল এই সময়ের মধ্যে বিজ্ঞানী বার্কলে সিরিজ অফ এক্সপেরিমেন্টস করেছিলেন। সবটাই হচ্ছে এক্স স্ক্যাটারিং রিলেটেড, অর্থাৎ বিভিন্ন ওয়েভলেন্থের এক্সরে তিনি নিচ্ছেন, বিভিন্ন মেটেরিয়াল নিচ্ছেন বা বিভিন্ন স্ক্যাটারার নিচ্ছেন, যা দিয়ে এক্সরে স্ক্যাটার হচ্ছে এবং স্ক্যাটার এক্সরেটাকে অ্যানালাইজ করার চেষ্টা করছেন। তিনি দেখলেন যে কিছু কিছু ক্ষেত্রে কিছু অ্যানামালাস বিহেভিয়ার পাওয়া যাচ্ছে, পার্টিকুলারলি যখন হার্ড এক্সরে ইউজ করছেন। কি অ্যানামালাস বিহেভিয়ার গুলো? আসলে তখন এক্স এর ওয়েভলেন্থ এক্স্যাক্টলি মাপার কোনো টেকনিক জানা ছিল না। তিনি জাস্ট পেনিট্রেশন পাওয়ার থেকে এক্স এর এনার্জি বা তার ওয়েভলেন্থ বা ফ্রিকোয়েন্সির কিছুটা আইডিয়া পাওয়ার চেষ্টা করেছিলেন। তিনি যেটা দেখলেন যে
মোস্ট অফ দ্য কেসে ইনসিডেন্ট এক্সের যে পেনিট্রেশন পাওয়ার আর স্ক্যাটার্ড এক্সের যে পেনিট্রেশন পাওয়ার সেটা সমান, অর্থাৎ এনার্জিটা যা ছিল এক্স্যাক্টলি তাই আছে বা ওয়েভলেন্থ যা ছিল এক্স্যাক্টলি তাই আছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পার্টিকুলারলি কিছু হার্ড এক্সের ক্ষেত্রে এটা দেখতে পেলেন যে স্ক্যাটার এক্সের পেনিট্রেশন পাওয়ারটা কিছুটা কমে যাচ্ছে। সেইখান থেকে তিনি বুঝতে পারলেন যে অ্যাকচুয়ালি আফটার স্ক্যাটারিং স্ক্যাটার এক্সের ওয়েভলেন্থটা বেড়ে যাচ্ছে বা ফ্রিকোয়েন্সিটা কমে যাচ্ছে বা এনার্জিটা কমে যাচ্ছে, কিন্তু এক্স্যাক্টলি কতখানি ওয়েভলেন্থ বেড়ে গেল সেটা তার পক্ষে বলা সম্ভব হয়নি, কারণ যেটা আমরা আগেই বললাম তখন এক্স এর ওয়েভলেন্থ এক্স্যাক্টলি মাপার কোনো টেকনিক জানা ছিল না। আচ্ছা, তিনি এই যে অবজারভেশন গুলোকে সেটা থমসন স্ক্যাটারিং থিওরি দিয়ে এক্সপ্লেন করার চেষ্টা করেছিলেন। 1904 সালে বিজ্ঞানী থমসন ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরির উপরে বেশ করে তার ক্লাসিক্যাল স্ক্যাটারিং থিওরি দেন। এই থিওরি অনুযায়ী যখন কোন একটা পার্টিকুলার ওয়েভলেন্থ বা পার্টিকুলার ফ্রিকোয়েন্সির ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন কোন একটা ক্রিস্টালে বা কোন একটা অ্যাটম বা কোন একটা মলিকুলে পড়ে, তখন অ্যাটম বা মলিকুলের ইলেকট্রনগুলো সেগুলো অসিলেট করতে আরম্ভ করে কোন ফ্রিকোয়েন্সিতে? না বেসিক্যালি ইনসিডেন্ট লাইট তার যে ফ্রিকোয়েন্সি সেই ফ্রিকোয়েন্সিতে। তাহলে কি দাঁড়াচ্ছে? না ইনসিডেন্ট ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন যে ফ্রিকোয়েন্সিতে অসিলেট করছে, কোন একটা ক্রিস্টালের মধ্যে যে অ্যাটম আছে এবং তার মধ্যে যে ইলেকট্রন আছে সেই একই ফ্রিকোয়েন্সিতে অসিলেট করতে আরম্ভ করলো। এবার ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি অনুযায়ী যখন কোন একটা চার্জ পার্টিকেল অসিলেট করে সে একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ছাড়ে, এবং সেই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ফ্রিকোয়েন্সিটা কত? ফ্রিকোয়েন্সিটা হলো যে এই অসিলেশন ফ্রিকোয়েন্সির সঙ্গে সেম ফ্রিকোয়েন্সি। তাহলে আলটিমেটলি যেটা দাঁড়ালো যে অ্যাকচুয়ালি স্ক্যাটার লাইট তার যে ফ্রিকোয়েন্সি আর ইনসিডেন্ট লাইট তার যা ফ্রিকোয়েন্সি দুটো কিন্তু অ্যাকচুয়ালি সমান, বা স্ক্যাটার লাইটের যে ওয়েভলেন্থ ইনসিডেন্ট লাইটের ওয়েভলেন্থ দুটো হচ্ছে এক্স্যাক্টলি সমান। তাহলে এই যে ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি উপর বেস করে থমসনের স্ক্যাটারিং থিওরি, যা দিয়ে কিন্তু আমাদের জাস্ট বুঝতে হবে যে ওয়েভলেন্থ অফ দ্য স্ক্যাটার লাইট শুড বি ইকুয়াল টু দ্য ওয়েভলেন্থ অফ দ্য ইনসিডেন্ট লাইট, এবং যা দিয়ে অ্যাকচুয়ালি ইউভি ভিজিবল স্ক্যাটারিং যখন আমরা আলোচনা করি দ্য টিন্ডাল এফেক্ট, অর্থাৎ কলয়েডাল পার্টিকেল সে ইউভি ভিজিবল লাইটকে স্ক্যাটার করছে আমরা যে আলোচনা করেছি, সেগুলো কিন্তু থমসন স্ক্যাটারিং থিওরি দিয়ে কারেক্টলি বুঝতে পারা যায়। কিন্তু এই কম্পটন স্ক্যাটারিং এ দেখতে পাওয়া গেল যে কিছু কিছু ক্ষেত্রে অ্যাকচুয়ালি ওয়েভলেন্থ অফ দ্য স্ক্যাটার্ড এক্স-রে ইজ অ্যাকচুয়ালি লঙ্গার দ্যান দ্য ওয়েভলেন্থ অফ দ্য ইনসিডেন্ট এক্স-রে। এই পার্টটাকে কোনো রকম ভাবে থমসন স্ক্যাটারিং থিওরি দিয়ে বা ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি দিয়ে ব্যাখ্যা করা যাচ্ছে না। আর এবারে 1905 সালে বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন তো দেখিয়েছেন দ্য ফটো ইলেকট্রিক এফেক্ট এক্সপ্লেন করার জন্য, যেখানে তিনি বলেছেন লাইট ইজ অ্যাকচুয়ালি কালেকশন অফ এনার্জি প্যাকেটস, যেগুলোকে আমরা ফোটনস বলবো, ইজ হ্যাভিং অ্যান এনার্জি ইকুয়াল টু এইচ। এটা নিয়ে আমরা ডিটেল আলোচনা করেছি, সেটা এখানে একটু বলছি না। আচ্ছা, এখানে আরেকটা জিনিস একটু বলে দিই যে 1905 সালে বিজ্ঞানী আইনস্টাইন স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি দিয়েছিলেন, কারণ এর পরে 1915 এবং 1916 সালে যখন তিনি জেনারেল থিওরি অফ রিলেটিভিটি দেবেন, সেই জেনারেল থিওরি অফ রিলেটিভিটি তার আলোচনাটা আমাদের খুব দরকার পড়বে কম্পটন এফেক্টের আলোচনায়। 1912 সালে বিজ্ঞানী লাও এবং ব্র্যাগ তার এক্স এর ডিফ্র্যাকশন টেকনিক আবিষ্কার করলেন, যা দিয়ে ওয়েভলেন্থ অফ দ্য এক্স রে কারেক্টলি বা অ্যাকিউরেটলি মেজার করা সম্ভব হয়। যখনই ওয়েভলেন্থ অ্যাকিউরেটলি মেজার করা সম্ভব হলো, তখন সত্যিই দেখা গেল যে স্ক্যাটার এক্স এর ওয়েভলেন্থ এবং ইনসিডেন্ট এক্স এর ওয়েভলেন্থ সেগুলোকে মেজার করে তার যে ডিফারেন্সটা, যেটা বেসিক্যালি কম্পটন শিফট, সেটাকে সাইন স্কয়ার থিটা বাই 2 এর সঙ্গে প্রপোর্শনাল হচ্ছে উইথ দ্য প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, যেটা আমরা বলেছিলাম 0.0485 এই ধরনের, সেটা পরিষ্কার দেখতে পাওয়া গেল। তাহলে এই যে টোটাল হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট আমরা বললাম, বলার পরে এবার আমরা জাস্ট সরাসরি কম্পটন এফেক্টের এক্সপ্লেনেশনে আসছি। আচ্ছা, কম্পটন এফেক্টের এক্সপ্লেনেশনে যাওয়ার আগে এই যে জেনারেল থিওরি অফ রিলেটিভিটি থেকে আইনস্টাইন কতগুলো ইম্পর্টেন্ট অবজারভেশন দেখছেন বা ইম্পর্টেন্ট কথা বলছেন, সেইগুলোকে একটু বুঝে নেওয়ার দরকার পড়ে। কারণ আমরা দেখবো যে এই জেনারেল থিওরি অফ রিলেটিভিটি থেকে মাস এবং এনার্জি সংক্রান্ত যে যে অবজারভেশন গুলো পাওয়া গেল, সেই অবজারভেশন গুলো অ্যাকচুয়ালি ভীষণ ইম্পর্টেন্ট হবে ইন আওয়ার এক্সপ্লেনেশন টু কম্পটন এফেক্ট। আইনস্টাইনের জেনারেল থিওরি অফ রিলেটিভিটিতে দুটো ইকুয়েশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এক হচ্ছে m ইকুয়াল টু m0 বাই রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার, আরেকটি হলো ই স্কয়ার ইকুয়াল টু পি স্কয়ার সি স্কয়ার প্লাস m0 স্কয়ার সি টু দি পাওয়ার 4। এই দুটো ইকুয়েশন থেকে আমরা একটু আলোচনা করে নিই, যে আলোচনাটা আমাদের কম্পটন এফেক্টের এক্সপ্লেনেশনের জন্য ভীষণ হেল্পফুল হবে। আচ্ছা, এই যে ইকুয়েশন m ইকুয়াল টু m0 বাই রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার, এটা বেসিক্যালি বলে দিচ্ছে যে কোন একটা পার্টিকেলের মাস সেটা আর ইউনিভার্সালি কনস্ট্যান্ট নয়।
নিউটনিয়ান ফিজিক্সে ধরে নেওয়া হতো যে মাস পদার্থের স্বকীয় ধর্ম, যা স্থান বা কালভেদে পাল্টায় না। কিন্তু আইনস্টাইন তার জেনারেল থিওরি অফ রিলেটিভিটিতে দেখালেন যে হ্যাঁ, মাস পাল্টে যেতে পারে। কেমন করে? সেটাই হচ্ছে এই ইকুয়েশনে বোঝানো হয়েছে। যেখানে m0 হচ্ছে রেস্ট মাস অফ দ্য পার্টিকেল, পার্টিকেলটা যদি রেস্টে থাকে অর্থাৎ তার ভেলোসিটি যদি শূন্য হয়, তাহলে তার যা মাস হবে সেটা হচ্ছে m0, আর m হচ্ছে রিলেটিভিস্টিক মাস। কখন না, যখন পার্টিকেলটা একটা ভি ভেলোসিটিতে মুভ করছে। আর এই ইকুয়েশন থেকে এটা পরিষ্কার, যদি ভি ইকুয়াল টু 0 হয়ে যায় তাহলে m ইকুয়াল টু m0, যে m0 হচ্ছে রেস্ট মাস। আর ভি যদি নন জিরো হয়ে যায়, তার মানে পরিষ্কার যেটা দাঁড়ালো যে 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এই টার্মটা একের থেকে ছোট হয়ে যাচ্ছে, অর্থাৎ এমটা m0 থেকে বড় হয়ে যাচ্ছে। অর্থাৎ যখন পার্টিকেল ইন মোশনে থাকে তখন m ইজ গ্রেটার দ্যান m0। আর এবার কথা হচ্ছে, আমি যদি ফোটনের কথা কনসিডার করি, ফোটন বেসিক্যালি লাইটের জন্য অ্যাসোসিয়েটেড পার্টিকেল। সে পার্টিকেল তো লাইটের স্পিডেই মুভ করবে। তাহলে ফোটনের জন্য যদি ভি সেটা সি এর সঙ্গে সমান হয়ে যায়, তাহলে এটা দাঁড়াচ্ছে যে ডিনোমিনেটর পার্টটা অ্যাকচুয়ালি 0 হয়ে গেল। আর ডিনোমিনেটর পার্ট 0 হয়ে যাচ্ছে, কিন্তু m0 যদি নন জিরো হয়, তাহলে একটা ফাইনাইট কোয়ান্টিটি বা নন জিরো কোয়ান্টিটিকে 0 দিয়ে ভাগ করলে সেটা আনডিফাইন্ড হয়ে যায়। তাহলে এই ইকুয়েশনটা ভ্যালিড হতে পারে তখনই যখন ডিনোমিনেটরটা 0 হওয়ার সাথে সাথে নিউমারেটর পার্টটাও 0। সেখান থেকে আইনস্টাইন যেটা বললেন যে ফোটন তার অ্যাকচুয়ালি রেস্ট মাস 0 হতে হবে। এবং এই ইকুয়েশন থেকে এটাও পরিষ্কার যে কোন একটা ম্যাসিভ পার্টিকেল, অর্থাৎ যার রেস্ট মাসটা নন জিরো, সে যদি লাইটের স্পিডে বা তার থেকে বেশি স্পিডে মুভ করে, তখন আবার এই ইকুয়েশনটা আনডিফাইন্ড হয়ে যাবে। তার মানে এটা দাঁড়াচ্ছে যে কোনো একটা ম্যাসিভ পার্টিকেল সে লাইটের স্পিড বা তার থেকে বেশি স্পিডে কোনো রকম ভাবে মুভ করতে পারবে না। দিস ইজ দ্য সোকল কজালিটি প্রিন্সিপাল। তার মানে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে এই যে m0 হচ্ছে রেস্ট মাস, অর্থাৎ পার্টিকেলটা যদি রেস্টে থাকে তখন তার মাস। যদি কোনো একটা ম্যাসিভ পার্টিকেল সে মুভ করে, তাহলে রিলেটিভিস্টিক মাস ইজ m0 থেকে বেশি হয়ে যাবে। কোনো ম্যাসিভ পার্টিকেল সেটা লাইটের স্পিড বা তার থেকে বেশি স্পিডে মুভ করতে পারবে না। আর ফোটনের জন্য রেস্ট মাস 0 হতে হবে, কারণ ফোটন বেসিক্যালি সি স্পিডে মুভ করে। আরেকটা ইকুয়েশন যেটা ই স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস m0 স্কোয়ার সি টু দি পাওয়ার 4, এই ইকুয়েশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোন একটা পি হচ্ছে এখানে কোন একটা পার্টিকেলের মোমেন্টাম, m0 হচ্ছে রেস্ট মাস, সি তো স্পিড অফ লাইট। এবারে যদি কোনো একটা ম্যাসিভ পার্টিকেল সে রেস্টে থাকে, তো ম্যাসিভ পার্টিকেল মানে m0 নট ইকুয়াল টু 0, রেস্টে আছে মানে p ইকুয়াল টু 0, তখন দাঁড়াচ্ছে ই স্কোয়ার ইকুয়াল টু m0 স্কোয়ার সি টু দি পাওয়ার 4, অর্থাৎ ই ইকুয়াল টু হয়ে গেল m0 c স্কোয়ার। দিস ইজ দ্য আইনস্টাইনস ফেমাস ই ইকুয়াল টু mc স্কোয়ার রিলেশন। এবারে যদি ম্যাসিভ পার্টিকেল সেটাই মোশনে থাকে, অর্থাৎ পি যদি নন জিরো হয়, তাহলে পরিষ্কার এনার্জিটা হয়ে যাবে রুট ওভার পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস m0 স্কোয়ার সি টু দি পাওয়ার 4। আর ফোটনের জন্য সিচুয়েশনটা কি? ফোটনের জন্য যদি রেস্ট মাস 0, তাহলে এটা দাঁড়াচ্ছে যে ই স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল টু পিসি। তার মানে আইনস্টাইনের যে জেনারেল থিওরি অফ রিলেটিভিটি, তার যে এনার্জি ইকুয়েশন, সেখান থেকে আমি তিনটি ইম্পর্টেন্ট জিনিস পাচ্ছি। এক হচ্ছে ম্যাসিভ পার্টিকেল সে যদি রেস্টে থাকে, তাহলে তার এনার্জি ইকুয়াল টু m0 সি স্কোয়ার। ম্যাসিভ পার্টিকেল সে যদি মোশনে থাকে, তার এনার্জি রুট ওভার পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস m0 স্কোয়ার সি টু দি পাওয়ার 4। আর ফোটন তার এনার্জি সবসময় পিসি। এবারে এনার্জি কত তার মতো করে মোমেন্টাম নির্ভর করবে, এবং মোমেন্টাম কত তার মতো করে এনার্জিটা নির্ভর করবে। তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে আইনস্টাইনের জেনারেল থিওরি অফ রিলেটিভিটি অনুযায়ী এনার্জি হচ্ছে পিসি। আবার আইনস্টাইন ফটো ইলেকট্রিক এফেক্টের এক্সপ্লেনেশনে এটা দেখিয়েছিলেন যে লাইট ইজ এ কালেকশন অফ এনার্জি প্যাকেটস, প্রত্যেকটা এনার্জি ইকুয়াল টু এইচ নিউ, অর্থাৎ ইকুয়াল টু এইচ নিউ ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা। তাহলে জেনারেল থিওরি অফ রিলেটিভিটি বলছে ইকুয়াল টু পিসি, আর তিনি অলরেডি দেখিয়েছিলেন ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা। এবার এই দুটো ইকুয়েশন যদি ইকুয়েট করে, সেখান থেকে একটা পরিষ্কার বেরিয়ে এলো পি ইকুয়াল টু এইচ ওভার ল্যামডা। অর্থাৎ যেটা দাঁড়াচ্ছে যে একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন যার ওয়েভলেন্থ ছিল ল্যামডা, তার সঙ্গে অ্যাসোসিয়েটেড একটা মোমেন্টাম আছে, সেই মোমেন্টাম পি ইকুয়াল টু এইচ ওভার ল্যামডা। অর্থাৎ এই মোমেন্টাম যেটা বেসিক্যালি একটা পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড প্রপার্টি, আর ওয়েভলেন্থ যেটা বেসিক্যালি একটা ওয়েভের সঙ্গে অ্যাসোসিয়েটেড প্রপার্টি, সেইটা একটা ইকুয়েশন দিয়ে বোঝানো হচ্ছে। এই ইকুয়েশনটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা বেসিক্যালি মোমেন্টাম অ্যাসোসিয়েটেড টু ফোটন সেটার কথা বলছে। অর্থাৎ লাইট যেটা ওয়েভ হিসেবে জানতো, তার সঙ্গে অ্যাসোসিয়েটেড একটা মোমেন্টাম থাকতে পারে, সেটা নিয়ে কথাবার্তা বলছে। এবারে কম্পটন কি করলেন? কম্পটন এখান থেকে কিছু শিক্ষা নিলেন। তিনি এটা দেখলেন যে লাইটের সঙ্গে অ্যাসোসিয়েটেড যদি একটা মোমেন্টাম থাকে, এবারে
তাহলে এক্স রে ফোটন তার সঙ্গে অ্যাসোসিয়েটেড একটা মোমেন্টাম আছে। এবার সেই এক্স রে যখন কোন একটা ক্রিস্টালে পড়ছে, তখন অ্যাকচুয়ালি যেটা ঘটছে যে ক্রিস্টালের মধ্যে যে ইলেকট্রন আছে তার সঙ্গে ফোটনের একটা ইনইলাস্টিক টু বডি কলিশন হচ্ছে। আচ্ছা, তিনি ফর দ্য টাইম বিং ধরে নিলেন যে কলিশনটা বেসিক্যালি হচ্ছে যে ভ্যালেন্স ইলেকট্রন অফ দ্য ক্রিস্টালের সঙ্গে, অর্থাৎ যে স্ক্যাটারার তার ভ্যালেন্স ইলেকট্রনের সঙ্গে এক্স রে ফোটনের একটা টু বডি ইনইলাস্টিক স্ক্যাটারিং হচ্ছে। আর এবারে ভ্যালেন্স ইলেকট্রন গুলো তার বাইন্ডিং এনার্জি অফ দ্য অর্ডার অফ ইলেকট্রন ভোল্ট, আর এক্স রে ফোটন তার এনার্জিটা অফ দ্য অর্ডার অফ কিলো ইলেকট্রন ভোল্ট। তার মানে এটা দাঁড়াচ্ছে যে এক্স রে ফোটনের এনার্জিটা ভ্যালেন্স ইলেকট্রনের বাইন্ডিং এনার্জির তুলনায় কিন্তু অনেক অনেক বেশি হয়ে যাচ্ছে। সেখানে ভ্যালেন্স ইলেকট্রন গুলোকে তিনি ফর দ্য টাইম বিং ধরে নিলেন ওগুলো ফ্রি পার্টিকেলের মতো বা ফ্রি ইলেকট্রনের মতো। এবং এইটা ধরে নেয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে দুটো ইম্পর্টেন্ট অবজারভেশন অলরেডি ব্যাখ্যা করা গেল। এক হচ্ছে যে যেটা এক্সপেরিমেন্টালি দেখা গিয়েছিল যে কম্পটন শিফট দিস ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ওয়েভলেন্থ অফ দ্য ইনসিডেন্ট এক্স রে, অর্থাৎ যদি ভ্যালেন্স ইলেকট্রনের বাইন্ডিং এনার্জিটা নেগলিজিবলি স্মল হয়ে যায় এবং এক্স রে ফোটনের এনার্জিটা বাইন্ডিং এনার্জি অফ দ্য ফ্রি ইলেকট্রনের তার তুলনায় অনেক অনেক বেশি হয়, তাহলে জাস্ট ওই যখন ইলেকট্রন স্ক্যাটার হবে সে বেসিক্যালি ফিলই করবে না যে বেসিক্যালি আমি কোন এক্স রে সেটা দিয়ে ইনসিডেন্ট করেছি। অর্থাৎ এক্স রে সেটা হার্ড এক্স রে হতে পারে, সফট এক্স রে হতে পারে, যাই হোক না কেন তার এনার্জিটা যেহেতু বাইন্ডিং এনার্জি ইলেকট্রনের থেকে অনেক অনেক বেশি, কিন্তু সে ইজিলি কিন্তু ইলেকট্রনকে জাস্ট রিকয়েল করতে পারবে, ইলেকট্রনকে জাস্ট ইজেক্ট করতে পারবে। আবার উল্টো দিকে যে ক্রিস্টাল বা যে স্ক্যাটারারটাকে কনসিডার করা হয়েছে তার হয়তো আয়নাইজেশন পোটেনশিয়াল বিভিন্ন মেটেরিয়ালের ক্ষেত্রে বিভিন্ন, কিন্তু যাই হোক না কেন সবটাই অফ দ্য অর্ডার অফ ইলেকট্রন ভোল্ট, এবং সেই বাইন্ডিং এনার্জিটা ইনসিডেন্ট এক্স রে তার যে এনার্জি তার তুলনায় এত এত কম যে যে সে অ্যাকচুয়ালি ফিলই করবে না যে কোন মেটেরিয়ালের তৈরি অ্যাকচুয়ালি ওটা কোন মেটেরিয়ালের তৈরি স্ক্যাটারার। মানে ব্যাপারটা আমি জাস্ট এইরকম ভাবে ব্যাপারটা বুঝতে পারি। ধরা যাক যে আমি কোন একজনের মাথার চুল জাস্ট ছিঁড়ে ফেলতে চাইছি, আমি একটা মাথার চুল জাস্ট ধরলাম, সেটাকে এক খ্যাঁচকা ছিঁড়ে ফেললাম। এই যে ছিঁড়ে ফেলছি, এবার হয়তো আমার শক্তি খুব বেশি, আমি খুব ইজিলি ছিঁড়তে পারলাম। আর একজন যার শক্তি হয়তো একটু কম, তারও কি ওই মাথার চুলটাকে ছিঁড়তে গেলে কোনো বেগ পেতে হবে? তাহলে আমি যতটা ইজিলি বা যতটা ক্যাজুয়ালি মাথার চুলটাকে ছিঁড়ে ফেলতে পারলাম, আর একজন যার এনার্জি হয়তো আমার থেকে কম হতে পারে বা এনার্জি আমার থেকে বেশি হতে পারে, সেও কিন্তু সেই অবলীলায় একই রকম ভাবে মাথার চুলটাকে ছিঁড়ে ফেলতে পারবে। অর্থাৎ যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে কে চুলটা ছিঁড়ছে দিস ইজ আনইম্পর্টেন্ট, অর্থাৎ ইনসিডেন্ট এক্সরে তার ওয়েভলেন্থ বা তার এনার্জি সেটা কিন্তু অ্যাকচুয়ালি আনইম্পর্টেন্ট হয়ে পড়ছে। আবার উল্টো দিকে যে কোন একজন পার্টিকুলার লোকের মাথার চুল না ছিঁড়ে যদি আমি অন্য আরেকজনের মাথার চুল জাস্ট ছিঁড়ি, তাহলে আমি একটা পার্টিকুলার এক্সরে আমার একটা পার্টিকুলার এনার্জি আছে। এবার আমি সামাও একজনের মাথার চুলের বদলে অন্য একজনের মাথার চুল ছিঁড়ে আমি সেই অবলীলাতেই ছিঁড়তে পারবো। হয়তো হতে পারে কারো মাথার চুল একটু শক্তভাবে আটকানো, কোনো মাথার চুল হয়তো একটু আলগাভাবে আটকানো, কিন্তু এইটা আমার পক্ষে খুব ইম্পর্টেন্টই হবে না। আমি দুটোকেই খুব অবলীলায় মাথার চুলটাকে ছিঁড়ে ফেলতে পারছি, কারণ দুজনের ক্ষেত্রেই অ্যাকচুয়ালি সকল বাইন্ডিং এনার্জিটা নেগলিজিবলি স্মল। অর্থাৎ এই যে দুটো পার্ট, এই দুটো পার্ট কিন্তু আমরা ইজিলি ব্যাখ্যা করে ফেলতে পারি। তাহলে মেন যে জায়গাটা রয়ে গেল সেটা হচ্ছে যে এই কম্পটন শিফট যেটা সাইন স্কয়ার থিটা বাই 2 এর সঙ্গে প্রপোর্শনাল, এই পার্টটাকে এক্সপ্লেন করার জন্য আমাকে একটু অঙ্ক করতে হবে। একটা মনোক্রোমাটিক এক্সরে অফ ওয়েভলেন্থ ল্যামডা জিরো যার সঙ্গে অ্যাসোসিয়েটেড মোমেন্টাম পি জিরো, সেটা হবে এইচ ওভার ল্যামডা জিরো, কারণ আমরা অলরেডি দেখেছি পি ইকুয়াল টু এইচ ওভার ল্যামডা, যেটা একটা ক্রিস্টালে পড়লো এবং স্ক্যাটার্ড হলো। ধরে নেওয়া যাক স্ক্যাটার্ড এক্স এর ওয়েভলেন্থ ল্যামডা এবং তার সঙ্গে অ্যাসোসিয়েটেড মোমেন্টাম পি ইকুয়াল টু এইচ ওভার ল্যামডা। এবার কম্পটন তিনি ধরে নিলেন যে এই এক্স রে ফোটনের সঙ্গে ভ্যালেন্স ইলেকট্রনের কলিশন হচ্ছে, এবং যে ভ্যালেন্স ইলেকট্রনগুলো এক্স রে ফোটনের রেসপেক্টে ফ্রি বা মোস্ট লুজলি বাউন্ড। তাহলে এখান থেকে ইলেকট্রন রিকয়েলড হয়ে যাবে, সেই ইলেকট্রন যেটা রিকয়েলড হচ্ছে তার সঙ্গে অ্যাসোসিয়েটেড মোমেন্টাম ধরে নেওয়া যাচ্ছে পি প্রাইম। আর এখানে দুটো অ্যাঙ্গেল নিয়ে আমি কথাবার্তা বলছি। ডিরেকশন অফ ইনসিডেন্ট এক্স রে অর্থাৎ আনস্ক্যাটার্ড এক্স রে তার সঙ্গে স্ক্যাটার্ড এক্স রে যে অ্যাঙ্গেল সেটা থিটা, যেটাকে বলা যায় স্ক্যাটারিং অ্যাঙ্গেল। আর রিকয়েলড ইলেকট্রন সেটা ডিরেকশন অফ ইনসিডেন্ট এক্স রে বা আনস্ক্যাটার্ড এক্স এর সঙ্গে যে অ্যাঙ্গেলটা হচ্ছে সেটাকে বলা হচ্ছে ফাই। আচ্ছা, এই যে ইনইলাস্টিক স্ক্যাটারিং, এখানে আমরা প্রথমে মোমেন্টামের কনজারভেশন দেখবো, পরে এনার্জির কনজারভেশন দেখবো।
লিনিয়ার মোমেন্টামের যে কনজারভেশন বা রৈখিক ভরবেগের যে নিত্যতা সূত্র সেই অনুযায়ী ইন দ্য ডিরেকশন অফ ইনসিডেন্ট এক্সরে, এই ডিরেকশন আমি যদি মোমেন্টাম ব্যালেন্স করি তাহলে এটা দাঁড়াচ্ছে যে যে কলিশনের আগে ফোটনের মোমেন্টাম ছিল পি জিরো, আর ইলেকট্রন রেস্টে ছিল বলে তার সঙ্গে অ্যাসোসিয়েটেড মোমেন্টাম ছিল জিরো। আর কলিশনের পরে যদি স্ক্যাটার্ড এক্সরে তার মোমেন্টাম পি হয়, তাহলে ইন দ্য ডিরেকশন অফ ইনসিডেন্ট এক্সরে সেই মোমেন্টামের কম্পোনেন্ট কত হবে না পি কস থিটা। আর রিকয়েল ইলেকট্রন তার মোমেন্টাম যদি পি প্রাইম হয়, তাহলে ইন দ্য ডিরেকশন অফ ইনসিডেন্ট এক্সরে যে মোমেন্টামের কম্পোনেন্ট হবে পি প্রাইম কস ফাই। অর্থাৎ এটা দাঁড়ালো পি জিরো প্লাস জিরো ইকুয়াল টু পি কস থিটা প্লাস পি প্রাইম কস ফাই। আর এবার আমি দেখছি পারপেন্ডিকুলার ডিরেকশনে, এই ডিরেকশনটার কথা ভাবছি। আচ্ছা, কলিশনের আগে সবাই যেহেতু এই বরাবর যাচ্ছিল, তাহলে তার পারপেন্ডিকুলার কোনো কম্পোনেন্ট ছিল না, তাহলে ফোটনের পার্ট থেকেও জিরো এলো আর ইলেকট্রনের পার্ট থেকেও জিরো এলো। আর এবারে আফটার কলিশন স্ক্যাটার্ড এক্সরে পারপেন্ডিকুলার ডিরেকশনে কম্পোনেন্ট আমি লিখতে পারবো কত পি সাইন থিটা। এই অ্যাঙ্গেল যদি থিটা হয় তাহলে এদিকের অ্যাঙ্গেলটা বেসিক্যালি এদিকের অ্যাঙ্গেলটা 90 মাইনাস থিটা, তাহলে সেই দিকে এই কম্পোনেন্টটা হয়ে যাবে পি সাইন থিটা। আর এই অ্যাঙ্গেল যদি করসপন্ডিং ফাই হয়, তাহলে এই দিকে যে কম্পোনেন্টটা সেটাকে জাস্ট লিখবো পি প্রাইম সাইন ফাই। এবারে পি সাইন থিটা উপরের দিকে কাজ করছে, পি প্রাইম সাইন ফাই নিচের দিকে কাজ করছে। আমি সব রেখে উপরের দিকে ভাবি, তার মানে এটা দাঁড়াচ্ছে পি সাইন থিটা মাইনাস পি প্রাইম সাইন ফাই। অর্থাৎ পারপেন্ডিকুলার কম্পোনেন্ট পারপেন্ডিকুলার ডিরেকশন বরাবর মোমেন্টাম ব্যালেন্স যখন করছি, সেটা হয়ে গেল জিরো প্লাস জিরো ইকুয়াল টু পি সাইন থিটা মাইনাস পি প্রাইম সাইন ফাই। আচ্ছা, এবারে এইখান থেকে আমি একটা কাজ করি, সেটা হচ্ছে যে এইখান থেকে আমি পি প্রাইম কস ফাই বের করে নিচ্ছি, যেটা বেসিক্যালি পি জিরো মাইনাস পি কস থিটা। আর এখান থেকে পি প্রাইম সাইন ফাই বের করে নিচ্ছি, যেটা হচ্ছে পি সাইন থিটা। দুটোকে স্কোয়ার করে যোগ করে দিলাম, যেটা দাঁড়ালো পি প্রাইম সাইন ফাই তার স্কোয়ার প্লাস পি প্রাইম কস ফাই তার স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাচ্ছে পি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস পি জিরো মাইনাস পি কস থিটা তার স্কোয়ার। তার মানে এটা দাঁড়াচ্ছে পি প্রাইম স্কোয়ার সাইন স্কোয়ার ফাই প্লাস পি প্রাইম স্কোয়ার কস স্কোয়ার ফাই ইকুয়াল টু পি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। আর এটা স্কোয়ার করলে পি জিরো স্কোয়ার প্লাস পি স্কোয়ার কস স্কোয়ার থিটা মাইনাস টু পি জিরো পি কস থিটা। এবারে এইখান থেকে আমি যদি পি প্রাইম স্কোয়ার কমন নিয়ে নিই, তাহলে যেটা দাঁড়াচ্ছে পি প্রাইম স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার ফাই প্লাস কস স্কোয়ার ফাই। এখান থেকে যেটা দাঁড়ালো সেটা পি জিরো স্কোয়ার প্লাস পি স্কোয়ার কমন নিয়ে নিলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মাইনাস টু পি জিরো পি কস থিটা। এবার সাইন স্কোয়ার ফাই প্লাস কস স্কোয়ার ফাই ইকুয়াল টু ওয়ান, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান। অর্থাৎ আলটিমেটলি এটা দাঁড়ালো সেটা পি প্রাইম স্কোয়ার ইকুয়াল টু পি জিরো স্কোয়ার প্লাস পি স্কোয়ার মাইনাস টু পি জিরো পি কস থিটা। আর এবারে চলে যাই এনার্জি কনজারভেশনে। কলিশনের আগে ফোটনের মোমেন্টাম ছিল পি জিরো, তো তার সঙ্গে অ্যাসোসিয়েটেড এনার্জি হয়ে যাবে পি জিরো ইন্টু সি, যেটা আমি অলরেডি দেখিয়েছি যে ফোটনের যেহেতু রেস্ট মাস জিরো, সেখানে ই স্কোয়ার ইকাল টু পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম জিরো স্কোয়ার সি টু দি পাওয়ার ফোর। এই ইকুয়েশন থেকে আমি পাবো ইকাল টু পিসি। যেহেতু কলিশনের আগে ফোটনের মোমেন্টাম ছিল পি জিরো, তাহলে তার সঙ্গে অ্যাসোসিয়েটেড এনার্জি হয়ে গেল পি জিরো ইন্টু সি। আবার ইলেকট্রন তার সঙ্গে যে অ্যাসোসিয়েটেড এনার্জি সেটা হয়ে যাবে এম ইন্টু সি স্কোয়ার, কারণ কলিশনের আগে ইলেকট্রনটা রেস্টে ছিল। তাহলে এই যে ইকাল টু রুট ওভার অফ পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম জিরো স্কোয়ার সি টু দি পাওয়ার ফোর, এখানে পিটা যেহেতু জিরো হয়ে যাচ্ছে, তো সেখান থেকে আমি জাস্ট পেলাম এম ইন্টু সি স্কোয়ার, যেখানে এমই হচ্ছে ইলেকট্রনের রেস্ট মান। আর কলিশনের পরে ফোটনের মোমেন্টাম হয়ে গেছে পি, তাহলে তার সঙ্গে অ্যাসোসিয়েটেড এনার্জি হয়ে গেলে পিসি। এবং ইলেকট্রন সে তখন পি প্রাইম মোমেন্টাম নিয়ে যেহেতু মুভ করছে, তাহলে তার সঙ্গে অ্যাসোসিয়েটেড এনার্জি হয়ে যাবে পি প্রাইম স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম স্কোয়ার সি টু দি পাওয়ার ফোর। আর এবারে এই ইকুয়েশনটাকে আমি রিঅ্যারেঞ্জ করছি এইরকম ভাবে যে আমি এই পিসি পার্টটাকে বাঁ দিকে নিয়ে চলে এলাম, অর্থাৎ পি জিরো মাইনাস পি ইন্টু সি প্লাস এম ইন্টু সি স্কোয়ার হয়ে গেল, ডান দিকে হয়ে গেল রুট ওভার অফ পি প্রাইম স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম স্কোয়ার সি টু দি পাওয়ার ফোর। এবার পুরোটা স্কোয়ার করে ফেলা হলো। তাহলে এই স্কোয়ারটাকে করে ফেলেছি এখানে। তো স্কোয়ারটাকে করে ফেলার পরে যেটা আমি দেখছি যে এম স্কোয়ার সি টু দি পাওয়ার ফোর, এম স্কোয়ার সি টু দি পাওয়ার জাস্ট কেটে যাচ্ছে। সি স্কোয়ার প্রত্যেকটা টার্ম থেকে আমি বাদ দিয়ে দিলাম, এখান থেকে সি স্কোয়ার বাদ চলে গেল, এখান থেকে সি স্কোয়ার বাদ চলে গেলে জাস্ট সিটা পড়ে থাকবে, এখান থেকে সি স্কোয়ারটা বাদ চলে গেল। তার মানে যেটা দাঁড়াচ্ছে যে পি জিরো মাইনাস পি তার স্কোয়ার প্লাস টু ইন্টু পি জিরো মাইনাস পি ইন্টু এম ইন্টু সি ইকুয়াল টু পি প্রাইম স্কোয়ার। তাহলে আমি এখান থেকে একটা পি প্রাইম স্কোয়ার পেয়েছি, এখান থেকে পি প্রাইম স্কোয়ার পেয়েছি। এবার এই পি প্রাইম স্কোয়ারের জায়গায় এই পি প্রাইম স্কোয়ারটাকে আমি বসিয়ে দিলাম। তাহলে বসিয়ে দিলে যেটা দাঁড়াচ্ছে যে পি জিরো স্কোয়ার প্লাস পি স্কোয়ার মাইনাস টু পি জিরো পি প্লাস টু পি জিরো মাইনাস পি ইন্টু এম ইন্টু সি, অর্থাৎ এই পার্টটা স্কোয়ারটা সেটা যে শেষ সঙ্গে সমান হয়ে গেল। তাহলে পি জিরো স্কোয়ার কেটে গেল, পি স্কোয়ার কেটে চলে গেল।
আমি এই আচ্ছা 2 প্রত্যেকটা টার্মে তাহলে 2 পড়ে থাকছে, 2 2 2 জাস্ট বাদ দিয়ে দিলাম। তো বাঁ দিকে যদি p0 মাইনাস p ইন্টু m a ইন্টু c রেখে দিই, তাহলে এই p0 p টা ডান দিকে চলে গেলে হয়ে গেল p0 ইন্টু p ইন্টু 1 মাইনাস cos থিটা। আচ্ছা p0 p এখানে জাস্ট ভাগ করে দিলাম, তার মানে p0 মাইনাস p বাই p0 p ইন্টু m a ইন্টু c ইকুয়াল টু 1 মাইনাস cos থিটা, মানে 2 sin স্কয়ার থিটা বাই 2, যেখানে থিটাটা হচ্ছে স্ক্যাটারিং অ্যাঙ্গেল। তো এটাকে আমি লিখতে পারছি 1 ওভার p মাইনাস 1 ওভার pc, এটা এদিকে পাঠিয়ে দিলাম, তার 2 ওভার m a ইন্টু c ইন্টু sin স্কয়ার থিটা বাই 2। এবার আমি অলরেডি দেখিয়েছিলাম যে ফোটনের সঙ্গে অ্যাসোসিয়েটেড মোমেন্টাম p ইকুয়াল টু h ওভার ল্যামডা, 1 বাই p সমান লিখবো ল্যামডা বাই h। ঠিক একই রকম p0 যেহেতু h ওভার ল্যামডা 0, তাই এটা লিখলাম ল্যামডা 0 বাই h। এটা তাহলে যেটা দাঁড়াচ্ছে ডেল্টা ল্যামডা, যেটা ল্যামডা মাইনাস ল্যামডা 0, এইচটা ডান দিকে চলে গেল 2 ইন্টু h ওভার m ইন্টু c sin স্কয়ার থিটা বাই 2। তাহলে এই যে ডেল্টা ল্যামডা, যেটা ল্যামডা মাইনাস ল্যামডা 0, দিস ইজ দ্য কম্পটন শিফট। তাহলে কম্পটন শিফট এটা দাঁড়িয়ে গেল 2 ইন্টু h ওভার m ইন্টু c ইন্টু sin স্কয়ার থিটা বাই 2। অর্থাৎ h বাই m ইন্টু c, পরিষ্কার বাঁ দিকটা যেহেতু ওয়েভলেন্থ, sin স্কয়ার থিটা বাই t তার কোনো ইউনিট বা ডাইমেনশন নেই, তার মানে h ওভার m ইন্টু c তার ইউনিট নিশ্চয়ই ওয়েভলেন্থ হবে, সেই ওয়েভলেন্থ থেকে বলা হচ্ছে কম্পটন ওয়েভলেন্থ। তবে এটা আমরা লিখতে পারছি যে কম্পটন শিফট ডেল্টা ল্যামডা, এটা ল্যামডা মাইনাস ল্যামডা 0, এটা হয়ে গেল 2 ইন্টু ল্যামডা c ইন্টু sin স্কয়ার থিটা বাই 3 থিটা বাই 2, যেখানে ল্যামডা c হলো কম্পটন ওয়েভলেন্থ। আর এই কম্পটন ওয়েভলেন্থের ভ্যালুটা খুব ইজিলি আমরা ক্যালকুলেট করতে পারি, কারণ ল্যামডা সি যদি h ওভার m ইন্টু c হয়, তাহলে h এর জায়গায় আমি বসিয়ে দিলাম 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 জুল সেকেন্ড। মাস অফ দ্য ইলেকট্রন সেটা হচ্ছে 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31 কেজি। আর স্পিড অফ লাইট হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। সেখান থেকে ল্যামডা সি বা কম্পটন ওয়েভলেন্থ তার ভ্যালুটা বেরোলো 0.02426 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার, অর্থাৎ 0.02426 অ্যাংস্ট্রম। তাহলে 2 ইন্টু ল্যামডা সি কত হবে? তা 2 ইন্টু ল্যামডা সি যদি আমি করে ফেলি, তাহলে পরিষ্কার যেটা আমরা আগে পেয়েছিলাম 0.04852 এর মতো ভ্যালু, অর্থাৎ যেটা এক্সপেরিমেন্টালি যেটা পাওয়া গিয়েছিল যে কম্পটন শিফট ল্যামডা মাইনাস ল্যামডা 0, যেটা বেসিক্যালি 0.04852 ইন্টু সাইন স্কয়ার থিটা বাই 2, সেটাকে আমরা এখান থেকে পেয়ে গেলাম। তার মানে কম্পটন এফেক্ট রিলেটেড যে এক্সপেরিমেন্টাল অবজারভেশন গুলো পাওয়া গিয়েছিল, সেই এক্সপেরিমেন্টাল অবজারভেশন গুলো আমরা ব্যাখ্যা করতে সমর্থ হলাম। আচ্ছা, এই কনটেক্সটে মানে নিউমেরিক্যাল প্রবলেম বা ইত্যাদি করার জন্য আমরা আরো দুটো ইম্পর্টেন্ট ইকুয়েশনস বের করে রাখছি। সেটা হচ্ছে যে এই যে আমরা দুটো অ্যাঙ্গেলের কথা বলেছিলাম, একটা থিটা এবং ফাই, সেই দুটো অ্যাঙ্গেলের মধ্যে সম্পর্কটা কি, সম্পর্কটা খুব ইজিলি বের করে নেওয়া যেতে পারে। আমরা যখন মোমেন্টাম ব্যালেন্স করেছিলাম, একটা ইকুয়েশন ছিল পি প্রাইম কস ফাই ইকুয়াল টু p0 মাইনাস পি কস থিটা, আর একটা ছিল পি প্রাইম সাইন ফাই ইকুয়াল টু পি সাইন থিটা। এবারে এই দুটো ইকুয়েশন যদি আমি রেশিও নিই, তার মানে এই দিস শুড বি পি প্রাইম, পি প্রাইম কস ফাই, পি প্রাইম কেটে চলে গেল, আমাকে এটা দাঁড়াচ্ছে এটা হচ্ছে কট ফাই ইকুয়াল টু p0 মাইনাস পি কস থিটা বাই পি সাইন থিটা। আর এবার আমি জানি p0 ইকুয়াল টু h ওভার ল্যামডা 0, p ইকুয়াল টু h ওভার ল্যামডা, আর কম্পটন শিফট ডেল্টা ল্যামডা, যেটা ল্যামডা মাইনাস ল্যামডা যদি ইকুয়াল টু 2 ল্যামডা সি সাইন স্কয়ার থিটা বাই 2। এইগুলোকে যদি আমি ঠিক করে বসিয়ে দিই, তাহলে জাস্ট সামান্য ম্যানিপুলেশনের পরে আমি যেটা পেয়ে যাব সেটা হচ্ছে cot phi ইকুয়াল টু 1 প্লাস ল্যামডা সি বাই ল্যামডা 0 টু tan থিটা বাই 2, যেখানে ল্যামডা সি হচ্ছে কম্পটন ওয়েভলেন্থ আর ল্যামডা 0 সাডেনলি ইনসিডেন্ট যে এক্সটেন্ট তার ওয়েভলেন্থ। আর একটা ভেরি ইম্পর্টেন্ট ইকুয়েশন আমরা জাস্ট বের করে নিই, সেটা হচ্ছে যে রিকয়েল ইলেকট্রন তার এনার্জি কত হবে। আচ্ছা, আমি কিন্তু ফর দ্য টাইম বিং ধরে নিই যে বাইন্ডিং এনার্জি অফ দ্য ইলেকট্রন সেটা নেগলিজিবলি স্মল বা সেটাকে 0 ধরে নেওয়া হয়, তাহলে কাইনেটিক এনার্জি অফ দ্য রিকোয়ার্ড ইলেকট্রন সেটা হয়ে যাবে জাস্ট ইনসিডেন্ট ফোটন তার এনার্জি মাইনাস স্ক্যাটার্ড ফোটন তার এনার্জি। আর ইনসিডেন্ট ফোটন তার যদি ওয়েভলেন্থ ল্যামডা 0 হয়, তাহলে ইনসিডেন্ট ফোটনের এনার্জি হয়ে গেল এইচসি বাই ল্যামডা 0, আর স্ক্যাটার্ড ফোটন তার ওয়েভলেন্থ যেহেতু ল্যামডা, তাহলে তার করসপন্ডিং এনার্জি এইচসি বাই ল্যামডা। এইখান থেকে আমি কাইনেটিক এনার্জি অফ দ্য রিকোয়ার্ড ইলেকট্রন পেয়ে যাব। এবার কেউ যদি ইন্টারেস্টেড থাকে ইন টার্মস অফ স্ক্যাটারিং অ্যাঙ্গেল, যে কাইনেটিক এনার্জি অফ দ্য রিকোয়ার্ড ইলেকট্রন কি করে বের করবে, তার জন্য আমরা অলরেডি যেহেতু কম্পটন শিফট ল্যামডা মাইনাস ল্যামডা যদি করে 2 ল্যামডা ইন্টু সাইন স্কয়ার থিটা বাই টি পেয়েছিলাম। এবারে এই ইকুয়েশনটা যদি এখানে আমি বসিয়ে দিই, তাহলে আলটিমেটলি কাইনেটিক এনার্জি অফ দ্য রিকোয়ার্ড ইলেকট্রন এই সিম্পল এক্সপ্রেশন দিয়ে পাওয়া যাবে। এবারে কেউ যদি ইন্টারেস্টেড থাকে যে রিকয়েড ইলেকট্রন এবং আনস্ক্যাটার্ড এক্সট্রা তাদের মধ্যে যে অ্যাঙ্গেল ফাই, তার টার্মসে কাইনেটিক এনার্জি অফ দ্য রিকয়েড ইলেকট্রন বের করবে, সে এই ইকুয়েশন থেকে এই ইকুয়েশনটা খুব ইজিলি নিয়ে আসতে পারে জাস্ট এই রিলেশনের থ্রু দিয়ে। এখানে থিটা এবং ফাই এর মধ্যে সম্পর্ক করে দেওয়া আছে, তাহলে এইখানে এই থিটার জায়গায় এই ফাই বসালে
করসপন্ডিং কাইনেটিক এনার্জি বা রিকয়েল ইলেকট্রন আমি জাস্ট পেয়ে যাবো। তবে এটা দাঁড়াচ্ছে কি তিনটে ইকুয়েশন অ্যাকচুয়ালি নিউমেরিক্যাল প্রবলেম করার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা সার্টেনলি এই ফান্ডামেন্টাল ইকুয়েশন, এটা দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইকুয়েশন ইন দ্য কম্পটন এফেক্ট, যেখানে ডেল্টা ল্যামডা যেটা কম্পটন শিফট সেটা ল্যামডা মাইনাস ল্যামডা যদি করে 2 ল্যামডা ইন্টু সাইন স্কয়ার থিটা বাই 2, থিটা হচ্ছে স্ক্যাটারিং অ্যাঙ্গেল আর ল্যামডা সি হচ্ছে কম্পটন ওয়েভলেন্থ, যে কম্পটন ওয়েভলেন্থের ভ্যালুটা 0.02426 অ্যাংস্ট্রম। সেকেন্ড ইম্পর্টেন্ট রিলেশন হচ্ছে থিটা এবং ফাই এর মধ্যে সম্পর্ক, আর থার্ড ইম্পর্টেন্ট রিলেশন হচ্ছে কাইনেটিক এনার্জি অফ দ্য রিকয়েলড ইলেকট্রন। তার জন্য এই তিনটে ইকুয়েশনে যে কোনো একটা ব্যবহার করা যেতে পারে। আর এবারে যে জিনিসটা এলো সেটা হচ্ছে এই যে কম্পটন যেরকম ভাবে ব্যাপারটাকে ব্যাখ্যা করছেন সেই অনুযায়ী যদি এক্স রে ফটোনের সঙ্গে সবসময় ভ্যালেন্স ইলেকট্রনেরই কলিশন হয় তাহলে সবসময় দের শুড বি শিফট ইন ওয়েভলেন্থ। কিন্তু এক্সপেরিমেন্ট বলছে যে মোস্ট অফ দ্য কেসে কিন্তু কোনো শিফট ইন ওয়েভলেন্থ হচ্ছে না, অনলি ইন সাম ফিউ কেসেস শিফট ইন ওয়েভলেন্থ। সেই পার্টটা আমি কি করে ব্যাখ্যা করবো? সেইটাকে ব্যাখ্যা করার জন্য তিনি যেটা বললেন যে অ্যাকচুয়ালি কোনো একটা ক্রিস্টালের মধ্যে ভ্যালেন্স ইলেকট্রনের সঙ্গে সঙ্গে কিন্তু প্রচুর কোর ইলেকট্রন আছে এবং মোস্ট অফ দ্য কলিশন কিন্তু কোর ইলেকট্রনের সঙ্গেই হবে, ভ্যালেন্স ইলেকট্রনের সঙ্গে সেই রেসপেক্ট অনেক কম। হয়তো কোন একটা বড় কোন একটা অ্যাটম আমি কনসিডার করছি যার হয়তো 50-60টা ইলেকট্রন আছে, তার মধ্যে দুটো তিনটে হয়তো বা একটা দুটো বা তিনটে ভ্যালেন্স ইলেকট্রন। এবারে কোর ইলেকট্রনের সঙ্গে ধাক্কা হলে কি হবে? আচ্ছা, ভ্যালেন্স ইলেকট্রন খুব লুজলি বাউন্ড বলে ভ্যালেন্স ইলেকট্রন গুলো এক্স রে ফোটনের রেসপেক্টে ফ্রি মনে হতে পারে, কিন্তু কোর ইলেকট্রন গুলো টাইটলি বাউন্ড। যখন কোন একটা এক্স রে ফোটন কোর ইলেকট্রনকে ধাক্কা দেবে তখন কিন্তু কোর ইলেকট্রনটা রিকয়েল হবে না। মানে আমি যদি কারো মাথার একটা চুলকে ধরে জাস্ট একটা ঝটকা মারি তাহলে মাথার চুল সাটেনলি ছিঁড়ে বেরিয়ে যাবে বা উবড়ে বেরিয়ে যাবে, মানুষটি বা মানুষের মাথাটি যেখানে ছিল এক্স্যাক্টলি সেখানেই থাকবে। এবার তার বদলে আমি যদি মাথার চুলের বদলে তার হাত ধরে একটা হ্যাঁচকা দিই, আমার এনার্জি যথেষ্ট নয় যাতে করে তার বডি থেকে হাতটা ছিঁড়ে বেরিয়ে যাওয়ার জন্য, তখন আলটিমেটলি কি ঘটে? আলটিমেটলি যেটা ঘটে মানুষটা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ছিটকে যায়, মানুষের বডি থেকে কিন্তু হাতটা ছিটকে যাচ্ছে না। এখানে এক্স্যাক্টলি সেই সিচুয়েশন ঘটছে যখন কোর ইলেকট্রন সেটাকে সেখানে এক্স এ ধাক্কা দিল, কোর ইলেকট্রনের সঙ্গে নিউক্লিয়াসের বাইন্ডিং এনার্জিটা অর্থাৎ নিউক্লিয়াস কোর ইলেকট্রনকে অনেক টাইটলি ধরে রেখেছে, কিন্তু কোর ইলেকট্রন বেরোচ্ছে না। কিন্তু আলটিমেটলি যেটা হচ্ছে যে কোন একটা ক্রিস্টালের মধ্যে একটা অ্যাটম আর একটা অ্যাটমের সঙ্গে সাম কাইন্ড অফ মেটালিক বন্ডিং তারা যুক্ত ছিল। এই মেটালিক বন্ডিংটা সেটা অনেক অনেক উইক আর ইন কম্পারিজন টু দ্য বাইন্ডিং এনার্জি অফ দ্য কোর ইলেকট্রন। সেই জন্য অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট যেটা দাঁড়াচ্ছে যে ইলেকট্রন রিকয়েল না হয়ে অ্যাটমটা অ্যাজ এ হোল রিকয়েল হয়ে গেল। আচ্ছা, এবারে অ্যাটমটা যদি অ্যাজ এ হোল রিকয়েল হয়ে যায় তাহলে আমাদের এই যে অ্যানালিসিস ছিল এই অ্যানালিসিস এখানে রিকয়েল ইলেকট্রনের বদলে আমি রিকয়েল অ্যাটম বলবো। রিকয়েল অ্যাটম বললে সবকিছু একই রকম ভাবে এগোবে, শুধু আলটিমেটলি ফাইনালি যখন আমরা রেস্ট মাস অফ দ্য ইলেকট্রন নিয়ে কথাবার্তা বলবো সেটাকে জাস্ট রেস্ট মাস অফ দ্য অ্যাটম দিয়ে রিপ্লেস করে দিতে হবে। আর রেস্ট মাস অফ দ্য অ্যাটম কি বা রেস্ট মাস অফ দ্য অ্যাটম মানে বেসিক্যালি রেস্ট মাস অফ দ্য এখানে নিউক্লিয়াস, কারণ ইলেকট্রনের মাসকে নিউক্লিয়াস মাসের রেসপেক্টে নেগলিজিবলি স্মল। তাহলে রেস্ট মাস অফ দ্য অ্যাটম বা রেস্ট মাস অফ দ্য নিউক্লিয়াস সেটা কি হবে? যদি অ্যাটমিক নাম্বার এ হয়, যে অ্যাটমিক নাম্বার মানে আমি বেসিক্যালি এখানে প্রোটন এবং নিউট্রন টোটাল সংখ্যাটাকে বলছি, যদি এ হয় আর একটা প্রোটন বা নিউট্রন একটা ইলেকট্রনের তুলনায় যদি 1836 গুণের মতো ভারী, তাহলে এই মাস অফ দ্য নিউক্লিয়াস বা মাস অফ দ্য অ্যাটম সেটাকে আমার জাস্ট লিখতে হবে এ ইন্টু 1836 ইন্টু মাস অফ দ্য ইলেকট্রন। তার মানে আলটিমেটলি যেটা দাঁড়ালো যে এই 2 ল্যামডা সি সাইন স্কয়ার থিটা বাই 2 যে পার্টটা ছিল তার সঙ্গে একটা ফ্যাক্টর জাস্ট ভাগ হয়ে গেল, এটা এ ইন্টু 1836। এবারে জাস্ট ভাবা যাক যে যে ইভেন যদি কোনো একটা কার্বন বা এই ধরনের কোনো একটা ক্রিস্টাল আমি কনসিডার করি, তার এটা হয়ে যাবে 12, কারণ কার্বনের ক্ষেত্রে 6টা প্রোটন, আর কার্বন 12 যদি কনসিডার করি 6টা প্রোটন এবং 6টা নিউট্রন আছে। তাহলে 1/12 ইন্টু 1836, মানে যেটা দাঁড়িয়ে যাচ্ছে যে আগে যে ওয়েভলেন্থ শিফটটা ছিল সেই ওয়েভলেন্থ শিফটটা এখন প্রায় তার 20 থেকে 24,000 ভাগের 1 ভাগ হয়ে যাচ্ছে, এবং এটা এতটাই ছোট যে এটা জাস্ট মাপা সম্ভব না। সেই জন্য আমি ইফেক্টিভলি দেখতে পাচ্ছি দেয়ার ইজ নো শিফট ইন ওয়েভলেন্থ। আমাকে এটা দাঁড়াচ্ছে যে কোন একটা ক্রিস্টাল তার মধ্যে যদি ভ্যালেন্স ইলেকট্রনের সঙ্গে ধাক্কাধাক্কি হয় তাহলে দেয়ার উইল বি এ সিগনিফিক্যান্ট শিফট ইন ওয়েভলেন্থ, যেটা বেসিক্যালি কম্পটন স্ক্যাটারিং বা কম্পটন শিফট। আর যখন কোর ইলেকট্রনের সঙ্গে ধাক্কা হচ্ছে তখন আলটিমেটলি
there will be no significant shift in wavelength. তার মানে এক্সপেরিমেন্টাল অবজারভেশনটা পুরোটাকে ব্যাখ্যা করা সম্ভব হলো। এবং এখান থেকে আমরা আরো দু একটা জিনিস খুব ইজিলি বুঝে নিতে পারি। কেউ যদি মনে করে যে এক্স এর বদলে যদি ইউভি ভিজিবল লাইট ইউজ করে, আর ইউভি ভিজিবল লাইটের যে ফোটন তার এনার্জিটা এক্স রে ফোটনের তুলনায় অনেক অনেক কম, তাহলে ইউভি ভিজিবল ফোটনের রেসপেক্টে ইভেন দ্য ভ্যালেন্স ইলেকট্রনটাকেও টাইটলি বাউন্ড বলে মনে হবে। যখন ভ্যালেন্স ইলেকট্রন যদি টাইটলি বাউন্ড মনে হয় তাহলে ঠিক আগের সিচুয়েশনের মতো যে কোনো ইলেকট্রন রিকয়েল হবে না, তার বদলে দ্য অ্যাটম অ্যাজ এ হোল সে রিকয়েল হবে এবং তার জন্য শিফট ইন ওয়েভলেন্থ সেটা বেসিক্যালি নেগলিজিবলি স্মল হবে। অর্থাৎ আমি দেখবো যে আলটিমেটলি কোনো শিফট ইন ওয়েভলেন্থ হচ্ছে না। এই জন্যই ইউভি ভিজিবল স্ক্যাটারিংটাকে জাস্ট থমসন স্ক্যাটারিং থিওরি দিয়ে পরিষ্কার ব্যাখ্যা করে ফেলা সম্ভব হয়। আর অন দ্য আদার হ্যান্ড যদি আমি গামারে ইউজ করতাম তাহলে গামারের এনার্জিটা এক্স রে থেকে অনেক অনেক বেশি। গামারের রেসপেক্টে ইভেন দ্য কোর ইলেকট্রনকেও জাস্ট লুজলি বাউন্ড বলে মনে হবে। অর্থাৎ এই পার্টিকুলার কেসে সবসময়ই ইলেকট্রনের রিকয়েল হবে, অ্যাটম বা নিউক্লিয়াস রিকয়েল হবে না। এবং তখন যেটা দাঁড়াবে যে কম্পটন শিফট 2 ল্যামডা সি সাইন স্কয়ার থিটা বাই 2, অর্থাৎ দেয়ার শুড বি অলওয়েজ এ শিফট ইন ওয়েভলেন্থ। আচ্ছা, এখানে একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে এই যে শিফট ইন ওয়েভলেন্থ যেটা বেসিক্যালি আমরা দেখেছিলাম যে 1 অ্যাংস্ট্রমের প্রায় 20 ভাগের 1 ভাগের মতো, 0.048 অ্যাংস্ট্রম এরকম একটা জিনিস দেখতে। আর এবারে এই যে শিফট ইন ওয়েভলেন্থটা, সেই শিফট ইন ওয়েভলেন্থটা মোটামুটি ভাবে বেশ কিছুটা কম, মানে অনেকটাই কম ইন কম্পারিজন টু এক্স রে, কারণ এক্স এর ওয়েভলেন্থ কম্পারেটিভলি বেশ বেশি। কিন্তু যখন আমি গামারের রেসপেক্টে কনসিডার করবো যে গামারের ইন্ট্রিনসিক ওয়েভলেন্থ যদি খুব খুব কম, সেখানে রিলেটিভ চেঞ্জ ইন ওয়েভলেন্থ সেটা অনেক অনেক বেশি হয়ে যাচ্ছে। আর রিলেটিভ চেঞ্জ ইন ওয়েভলেন্থ যদি অনেক অনেক বেশি হয়ে যায় তার মানে করসপন্ডিং চেঞ্জ ইন এনার্জি অনেক অনেক বেশি হয়ে যাবে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পার্টিকুলারলি যখন আমরা মসবাউর স্পেকট্রোস্কোপি কনসিডার করবো, যেটা জাস্ট গামারে নিয়ে কথাবার্তা, মানে গামারে অ্যাকচুয়ালি মানে গামারে স্ক্যাটারিং নিয়ে কথাবার্তা বলে আর কি। সেটা আমরা পরে খুব ডিটেলে আলোচনা করবো আর কি। তার মানে যেটা দাঁড়াচ্ছে যে যদি গামারে কোনো একটা ক্রিস্টালে ফেলা হয় তাহলে সবসময় দেওয়া শুধু শিফট ইন ওয়েভলেন্থ, এবং এই যে শিফটটা, এই শিফটটার রিলেটিভ ভ্যালুটা কিন্তু অনেক 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 বেশি। কম্পটনের এই যে থিওরিটিক্যাল এক্সপ্লেনেশন, সেই এক্সপ্লেনেশনটা জাস্ট এক্সপেরিমেন্টালি ভেরিফাইড হয়ে গেল খুব অব্যবহিত পরেই। কম্পটন যে রিকয়েল ইলেকট্রনের কথাটা বলেছিলেন সেটা 1923 সালে এক্সপেরিমেন্টালি ভেরিফাইড হলো বাই বোথে অ্যান্ড উইলসন। এবং এই যে ইলেকট্রনটা বেরোচ্ছে সেটা জাস্ট এই এক্স রে ফোটনদের ধাক্কা দেওয়ার জন্যই বেরোচ্ছে, সেটা অ্যাকচুয়ালি ডেমনস্ট্রেটেড হলো 1925 সালে, যেখানে বিজ্ঞানী বোথে এবং গাইগার তারা দেখালেন যে স্ক্যাটার্ড ফোটন এবং রিকয়েল ইলেকট্রন তারা সাইমালটেনিয়াসলি অ্যাপিয়ার করছে। এবং এই যে ইজেক্টেড ইলেকট্রন তার যে কাইনেটিক এনার্জিটা কত সেটা এক্সপেরিমেন্টালি মেজার করলে 1927 সালে বিজ্ঞানী এ এ ব্লেস, অর্থাৎ কম্পটনের যে থিওরিটিক্যাল এক্সপ্লেনেশন সেটা এক্সপেরিমেন্টালি সর্বতভাবে ভেরিফাইড হয়ে গেল। এবং কম্পটনের আবিষ্কারের মাত্র 4 বছরের মাথায় কম্পটন নোবেল প্রাইজ পেয়ে গেল 1927 সালে ফর দ্য ডিসকভারি অফ কম্পটন এফেক্ট। তাহলে কম্পটন এফেক্ট থেকে আমি আলটিমেটলি কি কনক্লুশনে পৌঁছালাম, সেটা হচ্ছে কর্পাসকুলার ক্যারেক্টার অফ লাইট হ্যাজ বিন কনফার্ম বাই কম্পটন এফেক্ট। লাইট যেটাকে মানুষ জাস্ট ওয়েভ হিসেবে ভাবতো, যেটা ডিফ্র্যাকশন, ইন্টারফারেন্স, পোলারাইজেশন, এই ঘটনাগুলোকে ওয়েভ থিওরি না ভাবলে ব্যাখ্যা করা সম্ভব ছিল না। এবারে 1905 সালে বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন ফটো ইলেকট্রিক এফেক্টের থ্রু দিয়ে প্রথম জাস্ট দেখালেন যে লাইট জাস্ট তাকে শুধু ওয়েভ ভাবলে হবে না, তার এনার্জি সবসময় কন্টিনিউয়াস ভাবলে হবে না, যে লাইট ইজ এ কালেকশন অফ এনার্জি প্যাকেটস ইজ হ্যাভিং অ্যান এনার্জি দ্যাট এইচ নিউ। ফটো ইলেকট্রিক এফেক্টের এক্সপ্লেনেশনে আইনস্টাইনকে ফোটনের সঙ্গে অ্যাসোসিয়েটেড কোনো মোমেন্টাম ধরার দরকার পড়েনি, কিন্তু কম্পটন এফেক্ট এক্সপ্লেন করার জন্য কম্পটন যেটা ধরলেন যে ওই ফোটনের সঙ্গে অ্যাসোসিয়েটেড একটা মোমেন্টাম আছে পি ইকুয়াল টু এইচ ওভার ল্যাম্ডা। ফোটন এই নোমেনক্লেচারটা কম্পটন বা আইনস্টাইন কেউ করেননি। 1926 সালে বিজ্ঞানী গিলবার্ট নিউটন লুইস তিনি প্রথম ফোটন এই নোমেনক্লেচারটা করেন। তার মানে আলটিমেটলি যে কনক্লুশন সেটা হলো এই যে লাইট ইজ এ কালেকশন অফ এনার্জি প্যাকেটস ইচ হ্যাভিং অ্যান এনার্জি ইকুয়াল টু এইচ নিউ অ্যান্ড মোমেন্টাম পি ইকুয়াল টু এইচ ওভার ল্যাম্ডা। তাহলে এবারে আমরা জাস্ট মোটামুটি একটু কথা বলার মতো জায়গায় আছি যে হোয়াট ইজ দ্য নেচার অফ লাইট। মানুষ অনেক ঘটনা দেখেছে যেখানে লাইট বেসিক্যালি ওয়েভের মতো বিহেভ করে, যেমন ডিফ্র্যাকশন, ইন্টারফারেন্স, পোলারাইজেশন। আর অন্ততপক্ষে আমরা দুটো ঘটনা দেখলাম, যেটা ফটো ইলেকট্রিক এবং কম্পটন এফেক্ট, যেখানে লাইট হচ্ছে পার্টিকেলের মতো বিহেভ করে। অর্থাৎ লাইট কখনো কখনো ওয়েভের মতো বিহেভ করছে, কখনো কখনো পার্টিকেলের মতো বিহেভ করছে। অর্থাৎ লাইটকে আমরা বলতে পারি তার একটা ডুয়েল ক্যারেক্টার আছে, অর্থাৎ দ্বৈত সত্তা আছে।
তাহলে লাইট যেটাকে মানুষ ওয়েভ হিসেবে জানতো, তার যেমন পার্টিকেল ক্যারেক্টার থাকে, তাহলে পার্টিকেল অর্থাৎ ইলেকট্রন যেটাকে মানুষ পার্টিকেল হিসেবে জানতো, তার ওয়েভ ক্যারেক্টার থাকতে পারে কিনা, যেটা হচ্ছে আমরা জাস্ট নেক্সট ক্লাসে বুঝবো। যেটা 1924 সালে বিজ্ঞানী ডিবগলি যেটা দেখিয়েছিলেন যে হ্যাঁ, প্রত্যেকটা পার্টিকেলের সঙ্গেও অ্যাসোসিয়েটেড একটা ওয়েভ আছে, যে ওয়েভটাকে হচ্ছে ম্যাটার ওয়েভ। এবং যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে ম্যাটার ওয়েভের যে ওয়েভ লেন্থ ল্যামডা ইকুয়াল টু এইচ ওভার পি, তার মানে ফোটন তার মোমেন্টাম পি ইকুয়াল টু এইচ ওভার ল্যামডা, আর একটা ম্যাটার ওয়েভ তার ওয়েভ লেন্থ ল্যামডা ইকুয়াল টু এইচ ওভার পি, অর্থাৎ ওয়েভ এবং পার্টিকেল ডুয়েলিটি, যেটা আমরা পরের ক্লাসে খুব ডিটেলে খুব ভালো করে বুঝতে পারবো। আমরা এখানেই শেষ করব, কিন্তু শেষ করার আগে আমাকে অনেক ছাত্রছাত্রী বা অনেকেই যেটা বলছিলেন যে যে ডিসকাশনগুলো বড্ড বেশি থিওরিটিক্যাল হয়ে যাচ্ছে, যদি কিছু নিউমেরিক্যাল প্রবলেম বা ইত্যাদি বলে দেওয়া সম্ভব হয়। তাহলে আমরা লাস্ট দু একটা ক্লাস ধরে আমরা বেশ কিছু নিউমেরিক্যাল প্রবলেম সাজেস্ট করছি এবং ছাত্রদেরকে অনুরোধ করছি সেই প্রবলেমগুলো নিজেকে করতে, এবং করতে গিয়ে যদি কোনো কোনো প্রবলেম সে ফেস করে, আমরা আশা করছি যে যে ডিসকাশনগুলো হচ্ছে তার থ্রু দিয়ে প্রবলেমগুলো সে নিজে নিজেই করে ফেলতে পারবে। টিল যদি কোনো প্রবলেম হয়, তাহলে যদি তোমরা কমেন্ট বক্সে লেখো, সেগুলোর একটা সলিউশন আমরা দেওয়ার চেষ্টা করবো, একটা টিউটোরিয়াল ক্লাসের অ্যারেঞ্জ আমরা করতে পারি। আচ্ছা, আজকের জন্য আমরা জাস্ট 5-6টা মোটামুটি প্রবলেম এখানে বলেছি, এখানে 3টে এবং এখানে 3টে, এই 6টা প্রবলেম জাস্ট ছাত্রদেরকে করতে বলছি আর কি। তাহলে আজকে এই পর্যন্তই রইল, যদি কোনো সমস্যা হয় জানাতে ভুলো না। আজ এই পর্যন্ত থাক।